আমি তো মনে করি যে আপনি যদি আমাকে বলেন যে আমি যে অবস্থানে আছি, আমি আলহামদুলিল্লাহ, পার্টি আমাকে ট্রাস্ট করেছে, আমি পার্টির বিএনপির সবচেয়ে বড় যুব সংগঠনের দায়িত্বে আছি, এটা তো আমার জন্য একটা বড় প্রাপ্তি। আপনি ওদেরকে যারা কমপ্লেন করে, আমি ঠিক জানি না কে বলেছে, কিন্তু যুবদলের সেন্ট্রাল প্রেসিডেন্ট এবং সেক্রেটারির বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কিছু কোনো কমপ্লেন আনতে পারেনি। নেতা কর্মীরা দেখেন, আমি তো একটা বলেছি যে এই সমাজে কিন্তু দুষ্ট লোক আছে, পরিবারেও থাকে। তো এত বড় একটি বৃহৎ দলের মধ্যে কেউ দুষ্টমি করলে, কিন্তু অসাংগঠনিক কাজ করলে আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, আমরা তো ডিনাইল পদ্ধতিতে যাচ্ছি না, অস্বীকার করছি না। আমাদের কোনো জায়গায় কেউ সমস্যা করলে কিন্তু আমরা সেটাকে চেক করছি, আমরা তদন্ত করছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। তুফানের মধ্যে কিন্তু সবচাইতে বড় গাছের মধ্যে তুফানের আঘাতটা বেশি লাগে, যেহেতু বড় দল, এটা আমাদের দিকেই টার্গেটটা বেশি থাকে বিরোধী দলের কারণে, অকারণে, বিনা কারণে এই ধরনের অনেক কিছু দেখে। যে আপনার ফেক নিউজ দিয়ে অনলাইন পোর্টালে একটা নিউজ করে দেয়, হয়তো যুবদলের নেতা, কোনো পদ নাই, যুবদলের নেতা কীভাবে তারা ব্যক্তিগত আক্রমণ করছে, ব্যক্তিগত আক্রোশে তারা সিনিয়র নেতৃবৃন্দদের, আমাদের শীর্ষ নেতার সম্পর্কে উল্টাপাল্টা আজে বাজে মন্তব্য করছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা তাদের যে আচরণ হচ্ছে, আপনারা তাদেরকে কোশ্চেন করুন, তারা কেন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলছে। স্বাগতম দৈনিক মানব জমিনে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। আজকে তার সাথে কথা বলবো বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, যুব দলের রাজনীতি শুরু থেকে ভবিষ্যতের রাজনীতি সম্পর্কে আমরা কথা বলবো। এছাড়াও তরুণদের যুব রাজনীতির সাথে সংশ্লিষ্টতা নিয়ে কি উদ্যোগ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো জনাব আব্দুল মোনায়েম মুন্নার সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন আব্দুল মোনায়েম মুন্না। স্বাগতম আপনাকে মানব জমিনে। ধন্যবাদ আপনাকে। আপনি তো নতুন করে আবার নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, তো অনুভূতি কেমন এবং আপনার পরিকল্পনা জানাবেন একটু, তরুণদের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা নিয়ে কিভাবে আরো বেশি সংযুক্ত করা যায় তরুণদের, একটু জানাবেন। অনুভূতি এক কথা অসাধারণ অনুভূতি। এটা আসলে পূর্ণাঙ্গ কমিটি সহ যে আমাদের কমিটি প্রকাশিত হয়েছে, এই জন্য মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এবং বিএনপির সম্মানিত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের উপর আস্থা রেখেছেন, এটা সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। বিশেষ করে আমার রাজনৈতিক জীবনে ওনার সান্নিধ্যে আমি যে রাজনীতি করছি, উনি যে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের রাজনীতি করছেন, আমরা যুবদলকে ঠিক একই পথেই কিন্তু রাখতে চাচ্ছি, চেষ্টা করছি। এবং আগামীতে আপনার তরুণদেরকে, যুব সমাজকে সম্পৃক্ত করে সবসময় কিন্তু আমরা রাজনীতি করি। আগামীতে এখন আমাদের যে সুযোগ আছে, এই সুযোগকে, যেহেতু আমাদের দল এখন সরকারে আছে, আমরা সরকারের অনেক ধরনের বিভিন্ন প্রকল্প থাকে, যেই প্রকল্পগুলোতে আপনার যুব সমাজকে ইনভলভ করে আমরা বিভিন্নভাবে যুব সমাজের কাজে পাশে দাঁড়াতে পারি, আমরা সেটা সর্বদা চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমাদের ইয়ং লিডারশিপ বিভিন্ন প্রোগ্রামে আমাদের যুবদল থেকে কিন্তু বহির্বিশ্বে যাচ্ছে, সফর করছে বিভিন্ন ইনভাইটেশনে। ইতিমধ্যে আমাদের যুবদলের 6 জন চায়নাতে আছে, তারা একটা সফরে আছে, সরকারি সফরে। তো এর আগে আমাদের একজন গিয়েছিল। আমরা এভাবে আমাদের নেতাকর্মীদের মধ্যে মননশীলতা বলেন, দক্ষতা বৃদ্ধি বলেন, মননশীলতা, তাদের অভিজ্ঞতার ভান্ডারকে আমরা একটু শুনবো যে দীর্ঘ 17 বছর এই যুবদল ক্ষমতার বাইরে ছিল, শুধু না বিএনপি অঙ্গ সংগঠন সবগুলোই, তার মধ্যে যুবদল অনেক বেশি সেই ফ্যাসিস্ট সরকারের নানা ধরনের এই ঝামেলায় পড়েছে। তারা নানাভাবে সেই সময় রাজনৈতিক মামলা সহ নানাভাবে হেনস্থার শিকার হয়েছে। তো এটা আসলে কতটুকু প্রভাব পড়েছে যুবদলের প্রতি, আসলে একটু জানাবেন। দেখেন, এই যে সময়টা বললেন, এখানে আমার একটু কারেকশন আছে। এখানে 111-এর গভর্নমেন্টের স্টার্ট থেকে আপনি যদি শেখ হাসিনার 5ই আগস্টের পলায়ন পর্যন্ত আপনি সময় ধরেন, এখানে 17 বছর 7 মাস, প্রায় 2 বছর আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের পরে 15 বছর 7 মাস আওয়ামী ফ্যাসিস্ট শাসন ছিল। এই
ফ্যাসিস্ট শাসনামলে এই সময়টুকুতে সারা বাংলাদেশের মানুষ কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছিল। আমরা আমাদের দলের নেতাকর্মী সকলেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মধ্যেই কিন্তু তাদের জীবন অতিবাহিত করেছে। জেল জুলুম হুলিয়া অত্যাচার নির্যাতন। যুবদল তো একটি বৃহৎ অঙ্গ সংগঠন, সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের উপর অত্যাচারের স্টিম রোলারটা কিন্তু সিরিয়াসলি কিন্তু আমাদের উপর ছিল। এক্ষেত্রে আমাদের প্রত্যেকেই নেতাকর্মীরা যারা দায়িত্বশীল জায়গায় ছিল বা মাঝারি পর্যায়ে নেতা প্রত্যেকেই জেল জুলুমের মধ্যেই ছিল। আহত, অত্যাচারিত, পরিবারের উপর আক্রমণ, নির্যাতন, দীর্ঘদিন জেল জীবনে যে আমার তো টানা সর্বশেষ জেল ছিল 11 মাস। এখানে আমাদের প্রত্যেকটি বিভিন্ন ইউনিটের, বিশেষ করে নগর ইউনিট বলেন, বিভিন্ন জেলা মহানগরের দায়িত্বশীল প্রত্যেকেই কিন্তু অনেক বিপদসংকুল জীবনযাপন করেছিল। এই আপনি বললেন যে ঢাকা মহানগর সহ বিভিন্ন মহানগরের নেতাকর্মীদের উপর ব্যাপকভাবে অত্যাচার হয়েছে। আমরা দেখেছি ঢাকার নগরের নেতাগুলো সেই অত্যাচারের ব্যাপকভাবে সেই অত্যাচারের সামিল। তার মধ্যে দক্ষিণ উত্তর যারা আছেন সবাই মোটামুটি এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তো তাদের এখন কি তারা আসলে তাদের পরিপূর্ণ পাওনাটা পেয়েছে কিনা? এই আপনারা এখন সরকারে আছেন, তাদের যে সে সময় যে তারা এত বেশি হামলা হেনস্থার শিকার, এখন তাদের পাওনাটা পেয়েছেন কিনা, মানে যথাযোগ্য মর্যাদা পেয়েছেন কিনা একটু? আসলে পরিপূর্ণ প্রাপ্তিটা কি জিনিস সেটা তো আমি রাজনীতিতে আমি নিজেই জানি না। এটা পরিপূর্ণ প্রাপ্তির জায়গাটা আপনি কিভাবে দেখবেন? আমি তো মনে করি যে আপনি যদি আমাকে বলেন যে আমি যে অবস্থানে আছি, আমি আলহামদুলিল্লাহ, পার্টি আমাকে ট্রাস্ট করেছে, আমি পার্টির বিএনপির সবচেয়ে বড় যুব সংগঠনের দায়িত্বে আছি। এটা তো আমার জন্য একটা বড় প্রাপ্তি। এবং মহানগরীতে যারা দায়িত্বে আছে, যারা অত্যাচারিত নির্যাতিত, তারা বিভিন্নভাবেই এখন তারা কেউ কিন্তু বলে না যে তারা কেউ কিন্তু কোনো পার্টির বিরুদ্ধে কমপ্লেন করছে না। দেখেন, এখন আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের দুজন কিন্তু দায়িত্বশীল নেতা চায়না সফরে আছে। এটা সম্মানের জায়গা থেকে তারা পেয়েছে। এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় স্তরের যারা আছে তারা যাবে। হ্যাঁ, এখন কনভেনাররা আছে বাইরে। পরবর্তীতে প্রথম সুযোগেই আমরা মেম্বার সেক্রেটারিদের এখানে পাঠাবো ইনশাল্লাহ। তো যে কোনো জায়গা থেকে আমাদের যে স্কোপ আসবে তাদেরকে পরবর্তী ধাপে আমরা পাঠাবো। এখন নেতাকর্মীদের মধ্যে চাওয়া পাওয়ার মধ্যে কার কি পরিমাণে, আমি 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 তেমন কোনো সমস্যা দেখছি না। দল দায়িত্বশীল আচরণ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী পজিটিভলি কিন্তু সবকিছু দেখছেন। কারো কোনো অভিযোগ আমি তেমন কোনো অভিযোগ শুনে না। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকবে, কিন্তু দেখেন একদম বড় কলে বড়ে কিন্তু আমি এই ধরনের কোনো অভিযোগ অনুরাগ হতে পারে, থাকতে পারে একটা পরিবারের মধ্যে। কিন্তু আপনি যদি 10টা, আমরা একটা বড় পরিবারের, আমি বড় হয়েছি অনেক ভাই বোনের মধ্যে, এই বাবা মা কাউকে একটু বেশি আদর করেছে, একটু কেউ কম পেয়েছে, এইগুলো নিয়ে তো জনপূর্ণা আপনার কাছে, আপনি বাংলা এত বড় বৃহৎ একটি যুব সংগঠনের সভাপতি, আপনার কাছে জানবো যে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন, তার মধ্যে যুবদল অনেক বেশি সমৃদ্ধ। তো এই যুবদলকে নিয়ে অপোজিশন পার্টি, বর্তমানে যারা অপোজিশন পার্টি আছে, তাদের নানা ধরনের সবসময় তার অভিযোগ করে থাকেন। বিভিন্ন ধরনের যুবদলের এটা হচ্ছে ওটা হচ্ছে নানা বিষয় নিয়ে তারা অভিযোগ করে রাখেন। তো এই বিষয়গুলো বিশেষ করে তারা চাঁদাবাজি, সন্ত্রাসী, এই অভিযোগগুলো করে থাকেন। এর সপক্ষে আপনি ওদেরকে যারা কমপ্লেন করে, আমি ঠিক জানি না কে বলেছে, কিন্তু যুবদলের সেন্ট্রাল প্রেসিডেন্ট এবং সেক্রেটারির বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কিছু কোনো কমপ্লেন আমাদের নেতাকর্মীদের নিয়েও কমপ্লেন। নেতাকর্মীরা দেখেন, আমি তো একটা বলেছি যে এই সমাজে কিন্তু দুষ্ট লোক আছে, পরিবারেও থাকে। তো এত বড় একটি বৃহৎ দলের মধ্যে কেউ দুষ্টমি করলে, কিন্তু অসাংগঠনিক কাজ করলে আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, আমরা তো ডিনাইল পদ্ধতিতে যাচ্ছি না, অস্বীকার করছি না। আমাদের কোনো জায়গায় কেউ সমস্যা করলে কিন্তু আমরা সেটাকে চেক করছি, আমরা তদন্ত করছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের সাংগঠনিক আমাদেরকে যেই ক্ষমতা দেওয়া আছে দল থেকে, আমরা সেটা প্রয়োগ করছি। এবং পাশাপাশি কিন্তু আমরা সিরিয়াস কোনো ঘটনায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা কিন্তু ওইগুলো করি, কিন্তু আপনি বৃহৎ কোনো আলোচিত কোনো ঘটনা ঘটেছে কিন্তু আমরা পানিশমেন্ট নেইনি, এরকম কোনো কিছু নাই। কিন্তু দেখা যায় কোনো ঘটনা ঘটার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড়, বিশেষ করে যুবদলকে নিয়ে।
মানে এই বিষয়টাকে কিভাবে দেখেন এবং কি উত্তর দিতে চান এটা? তুফানের মধ্যে কিন্তু সবচেয়ে বড় গাছের মধ্যে তুফানের আঘাতটা বেশি লাগে, যেহেতু বড় দল এটা আমাদের দিকেই টার্গেটটা বেশি থাকে বিরোধী দলের কারণে অকারণে বিনা কারণে এই ধরনের অনেক কিছু দেখে যে আপনার ফেক নিউজ দিয়ে অনলাইন পোর্টালে একটা নিউজ করে দেয়, হয়তো যুব দলের নেতা কোনো পদ নেই, যুব দলের নেতা কিভাবে লিখে দেয়। তো এত এত অনলাইন ভিত্তিক পোর্টাল আছে, এগুলোর আমরা সব কিছু তো ফেস করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আরেকটা জিনিস আপনাকে বলি যে আমরা তো কমপ্লেন পেলে ব্যবস্থা নিচ্ছি, তোলপাড় এই কারণেই কিছুটা ইচ্ছাকৃত তোলপাড় করে, কারণ যুবদলকে টার্গেট করে, যেহেতু আপনি নিজেই বলছেন যে একটা সমৃদ্ধ বৃহৎ যুব অঙ্গ সংগঠন, সুতরাং আমাদের দিকে অভিযোগ থাকলেই কি না থাকলেই কি একটি তীর আমাদের দিকে সবসময় কিন্তু প্রস্তুত রাখে, ওই তীরে আমরা অনেক সময় কিন্তু অন্যায়ভাবে বিদ্ধ হই। তো কেন রাখে, কারা রাখে এই বিষয়ে কোনো ওই যে আপনাকে আমাদেরকে আমাদেরকে প্রস্তাবিত করার চেষ্টা করতে পারলে মনে করি যে বিএনপিকে আঘাত করা হচ্ছে, কিছুটা তো ফ্রেমিং করা হয়, আমাদের উপর ফ্রেমিং করা হয়। আরেকটা বিষয় আপনার কাছে জানবো একটু, যে আপনারা যুবদলকে নিয়ে বলা হয় যে যুবদলের যারা বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের বয়সের ব্যাপারটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয় যে তারা এই বয়সে যুবদল কেন করছে। এটা কি আপনাদের কনস্ট্রাকশন গঠনতন্ত্রের সাথে কোনো অমিল আছে কিনা, বা এই বিষয়ে কোনো সাংঘর্ষিক? এখানে কি যুব সংগঠনের কোনো বয়সের কোনো গঠনতন্ত্রের কোনো বয়সের সীমারেখা নেই। দেখেন, নেতৃত্ব যুব সংগঠনের যুবকের সংজ্ঞা আর একটি যুবকের সংজ্ঞায় আপনি কিভাবে ফেলবেন আমি জানি না, কিন্তু দেখেন যুবদলের মতো একটি বৃহৎ অঙ্গ সংগঠন, জেল জুলুম হলিয়া পোর খাওয়া নেতা কর্মীর সংখ্যা অনেক, এখানে নেতৃত্ব নির্ধারিত হয়তো মানে আল্লাহর হুকুমে তো নেতৃত্ব নির্ধারিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আমাদেরকে এই বিশ্বাসের জায়গায় উনি নেতৃত্ব দিয়েছেন, উনি যখন মনে করবেন আমাদেরকে সরিয়ে দিবেন। এখানে কে কি বললো, বয়সের কি ব্যাপারটা আনলো, আপনি এগুলো নিয়ে কিন্তু আমরা ভাবছি না, কারণ কি আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পরিমাপ আছে, নেতৃত্ব নির্ধারণ করে যখন পার্টির হাইকমান্ড সেটা দেখেই কিন্তু তারা নেতৃত্বে বিভিন্ন জনকে আনে। যুবদল কি শুধু মাঠের রাজনীতিতে সক্রিয়, না সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়? সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে আমরা কিন্তু, কারণ আমি একটু বলে রাখি যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেন, তার সামাজিক বক্তব্যে তিনি বলেছেন। তো যুবদল কি এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমি নিজেই অনেক অ্যাক্টিভ এবং আমাদের দলের অনেকেই অ্যাক্টিভ, এবং আপনি এই যে আমরা যে গুপ্ত এবং বট বাহিনীর বিপক্ষে যে আপনার ইলেকশনের আগে কিন্তু একটি স্ট্রং একটি সামাজিক প্রতিরোধ গড়ে উঠেছিল, এটা তো আমাদের দলের সাথে যারা সংযুক্ত বা দলের বাইরে সাধারণ মানুষও কিন্তু এই প্ল্যাটফর্মে সরব ছিল অন্যায়ের বিরুদ্ধে। সুতরাং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকার চেষ্টা করি। আরেকটা জিনিস হলো যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের যুবদলকে এঙ্গেজ রাখি সামাজিক কাজে। সেই ব্যাপারে কিন্তু আপনি আমাদের পেজ ফলো করে দেখতে পারবেন, আমরা অসুস্থ রোগীর পাশে দাঁড়াই, কোনো জায়গায় সেতু নির্মাণ করেছি, কোনো জায়গায় খাল পরিষ্কার করেছি, এটা আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েই কিন্তু এগুলোর মধ্যে এঙ্গেজ থেকেছি। আপনি জানতে চাইলে আমি সমস্ত কিছু স্পেসিফিক আপনাকে বলতে পারি। আরেকটি বিষয় আমরা জানবো যে আপনি কি মনে করেন যে অন্যান্য যুব সংগঠন, অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনের চেয়ে এই যুবদল বর্তমানে চাঁদাবাজি, সন্ত্রাস এগুলো থেকে অনেক বেশি মুক্ত কিনা, বা অনেক কম মুক্ত? আপনি কোনো ব্যক্তির নিচের লেভেলের, যেহেতু আপনাদের উপরে মানে না, আমি আপনাকে বলছি, এটা ব্যাখ্যা দিচ্ছি, নিচের লেভেলের কোনো নেতা কর্মীর টোটাল দায়িত্ব আপনার দলের উপর আনলে তো হবে না, সেটা ব্যক্তি কেন্দ্রিক বলছেন না। ছোট ছোট ঘটনা তো ঘটছে, আমি বলছি যে সেটা আমরা পানিশমেন্টের আওতা আনছি। তো পার্সোনাল কোনো ক্ল্যাশের মধ্যে হয়তো ওই ঘটনা দলীয় পদবি থাকার কারণে সেটা যুবদলের নেতা হিসেবে আসছে, কিন্তু দেখেন আমরা সেটা অস্বীকার করি নাই। আপনি বৃহৎ কোনো ঘটনার সাথে আপনি দেখেন না, আমি যুবদলের দায়িত্বে প্রায় 5 বছর যাবৎ সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে কাজ করছি। এখানে দেখেন আপনি আমার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আপনি দেখেন
বা আমাদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দেখেন না, যে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তাদের আমাদের আমাদের সামাজিক অবস্থান দেখেন বা আমাদের কর্মকাণ্ডকে আপনি দেখেন না। যে আমরা এই যে আজকে প্রায় 4 মাস সরকারি দল, আমরা কোনো জায়গায় কোনো আপনি দেখেন কোনো টেন্ডারে গিয়েছি কিনা বা কোনো জায়গায় আপনি আমাদের স্পেসিফিক আমাকে বলেন যে আমি এটা উত্তর দিই, ঢালাভাবে বললে হবে না তো। থ্যাংক ইউ আপনাকে। আমরা খুবই ফ্রেশ পলিটিক্স করতেছি। খুব ভালো বলেছেন। একটু আমরা আরেকটা বিষয় জানবো যে আপনি তো যুবদলের সভাপতি নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখছেন আসলে? এখন সবচেয়ে চ্যালেঞ্জ দেখছি যে একটি শ্রেণী বিভিন্ন সংসদের আছে এমন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন বা নতুন যে দল তাদের বলেন, তাদের অনেক নেতৃবৃন্দ কিন্তু আপনার তাদের আচরণটা রাজনৈতিক আচরণ হচ্ছে না, তারা ব্যক্তিগত আক্রমণ করছে, ব্যক্তিগত আক্রোশে তারা সিনিয়র নেতৃবৃন্দদের আমাদের শীর্ষতার সম্পর্কে উল্টাপাল্টা আজে বাজে মন্তব্য করছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা তাদের যে আচরণ হচ্ছে, আপনারা তাদেরকে কোশ্চেন করেন তারা কেন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলছে, এবং তাদের আচরণের কারণে তাদের নিচের যারা নেতৃবৃন্দ আছে তারা আজে বাজে কথা বলছে। দেখেন আমরা কিন্তু এগুলো আমাদের আচরণের মধ্যে কিন্তু আপনি এটা দেখবেন না, কিন্তু আমরা এত বড় একটি বৃহৎ সংগঠনকে নেতৃত্ব দিচ্ছি, আমরা কিন্তু কোনো বেফাস মন্তব্য করছি না, কিন্তু আমাদের তো ধৈর্যের একটা বাধা আছে। এর আগেও আপনি নানা বক্তব্যে বেফাস মন্তব্য সম্পর্কে আপনার এই সংগঠনের নেতাকর্মীদের সতর্ক করেছেন। তো আপনি কি মনে করেন যে যুবদলও কি এই ব্যক্তিগত আক্রোশের শিকার হয়, রাজনৈতিক আক্রোশের শিকার হয় কিনা? না, এরা টার্গেট করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে আজে বাজে কথা বলছে। দেখেন সালাউদ্দিন আহমেদ সম্পর্কে তারা যেহেতু উনি একজন ভালো পার্লামেন্টেরিয়ান, ওনার যে বক্তব্য গঠনমূলক বক্তব্য না, ওটার সঠিক জবাব না দিয়ে তারা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, এবং আমাদের শীর্ষ নেতার সম্পর্কে কেউ কেউ বলার চেষ্টা করছে, আমরা এটারও তীব্র প্রতিবাদ করছি। আমরা এখন ওই পথে নাই, আমরা গঠনমূলক রাজনীতি করার চেষ্টা করছি। একটা বিষয় জানবো যে তরুণদের যুব রাজনীতিতে সংশ্লিষ্টতা নিয়ে আপনাদের কি ধরনের উদ্যোগ আছে? আমরা আমাদের কাজের মাধ্যমে তরুণদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা ইতিমধ্যে তারুণ্য সমাবেশ করেছি, আমরা খুব শীঘ্রই জেলাভিত্তিক মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কর্মসূচি নিয়ে মাঠে নামছি। এর মাধ্যমে আমরা তরুণ সমাজকে আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য আহ্বান করছি এবং কাজ করছি। আর একটু বিষয় আপনার কাছে একটু শেষ আমরা জানবো যে আপনার ব্যক্তিগত প্রসঙ্গে, আপনি তো দীর্ঘদিনের রাজনীতিতে আছেন, আপনি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, এখন সভাপতি। তো এই রাজনীতিতে আসার পিছনে আপনার অনুপ্রেরণা কি ছিল আসলে? এই রাজনীতিতে আসার অনুপ্রেরণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার আদর্শ, ওনার দেশপ্রেম, ওনার মুক্তিযুদ্ধের অবদানের কথা জেনেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। আমার ছাত্র রাজনীতির জাতীয়তাবাদী ছাত্র দলের একটি ওয়ার্ডের কনভেনার হিসেবে আমি দায়িত্ব নিয়ে আমি ছাত্র রাজনীতি শুরু করেছি। এরপরে থানা পর্যায়ে রাজনীতি করেছি, ঢাকা মহানগর অভিভুক্ত মহানগরীর রাজনীতিতে ছিলাম, একটি কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হয়েছিলাম। সর্বদলীয় ছাত্র ঐক্যের বিরুদ্ধে প্যানেলের বিরুদ্ধে ইলেকশন করে আমরা জয়লাভ করে সংসদ দায়িত্ব পালন করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম দেখেই, কিন্তু দেশপ্রেম সততা দেখেই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। এরপরে এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের জোরালো ভূমিকা ছিল ছাত্র দলের, সেই সময় ছাত্র রাজনীতি করেছি, এভাবে রাজনীতিতে আসা। আমরা জানবো যে এই আরেকটা বিষয় জানবো, বিএনপির খুব কাছাকাছি সংগঠন যুবদল, তো তারেক রহমানের সরকার এখন পর্যন্ত কতটুকু সফল কয়েক মাস হয়ে গেল? দেখুন, আপনি এত দ্রুতই কিন্তু আপনি যদি আমার কাছে এটা কোশ্চেন করেন, আমি তো মনে করি যে উনি শতভাগ সঠিক পথেই বাংলাদেশের সরকার চালাচ্ছেন, বাংলাদেশের সরকারকে উনি চালাচ্ছেন। আপনি দেখেছেন যে ইতিমধ্যে ওনার সিদ্ধান্তগুলো অনেক পজিটিভ সিদ্ধান্ত দিয়েছেন উনি, অনেক পজিটিভ সিদ্ধান্ত দিচ্ছেন উনি। দেখেন ইতিমধ্যে পদ্মা ব্যারেজের কাজের সিদ্ধান্ত দিয়েছেন, তিস্তা ব্যারেজ হবে, ফারাক্কার যে প্রভাব, নেতিবাচক প্রভাবের পরিবর্তে বিপরীত আমাদের পদ্মা ব্যারেজ উনি করছেন। এরপর তিস্তা ব্যারেজ দিয়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি আছেন। তারপরে আপনি দেখেন সিড ফান্ডিং, এটা অনেকেই জানে না, এই সিড ফান্ডিং নিয়ে উনি
বলেছেন যে সিড ফান্ডিং করা হবে, যে নতুন উদ্যোক্তাদেরকে যে ব্যাংক লোন দেওয়ার ব্যাপারে, যেটা যে কোনো ধরনের আপনার জামানত ছাড়াই কিন্তু এই নতুন উদ্যোক্তাদের এই সিড ফান্ডিং এর ব্যাপারে উনি পজিটিভ, উনি বাংলাদেশের পেপালের ব্যাপারে উনি পজিটিভ দৃষ্টিভঙ্গি উনি চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের আমি মনে করি যে এখন পর্যন্ত উনি শতভাগ পজিটিভ এবং সফলভাবেই কিন্তু সরকার চালাচ্ছেন। শেষ, অসংখ্য ধন্যবাদ দৈনিক মানব জমিনকে সময় দেওয়ার জন্য। আপনার মূল্যবান সময় প্রেরণ রাখতে ধন্যবাদ আপনাকে।